ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ওশেনোগ্রাফি চ্যাপ্টার থেকে প্রশান্ত মহাসাগরের প্রধান প্রধান স্রোতগুলি নিয়ে আলোচনা করছি। তোমরা যারা এসএলএসটি জিওগ্রাফির জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য। তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কিন্তু অবশ্যই মন দিয়ে দেখবে, ঠিক আছে? আমি এর আগের একটা ভিডিওতে কিন্তু আটলান্টিক মহাসাগরের প্রধান প্রধান স্রোতগুলো সম্পর্কে অ্যানালাইসিস করেছি। এই ভিডিওতে আমি প্রশান্ত মহাসাগরের স্রোতগুলি নিয়ে অ্যানালাইসিস করছি। এরপরে আমি আরেকটা ভিডিও বের করব, সেটাতে থাকবে ভারত মহাসাগরের প্রধান প্রধান স্রোতগুলির অ্যানালাইসিস। ওকে, তোমাদেরকে বলবো যারা এসএলএসটি জিওগ্রাফির জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য। দেখো, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের ম্যাপ। এই প্রশান্ত মহাসাগরের এই সাইডটা হচ্ছে পূর্ব উপকূল এবং এই সাইডটা হচ্ছে পশ্চিম উপকূল, ঠিক আছে? এই পূর্ব উপকূলের মধ্যে আছে দেখো উত্তর আমেরিকা আর আছে দক্ষিণ আমেরিকা, ওকে? আর এই পশ্চিম উপকূলের মধ্যে আছে দেখো এদিকে আছে এশিয়া মহাদেশ আর এদিকে আছে অস্ট্রেলিয়া, ঠিক আছে? আর এই প্রশান্ত মহাসাগর ঠিক মাঝখান দিয়ে দেখো একটা রেখা আছে, যেটা হচ্ছে নিরক্ষরেখা। এর মান কত? 0 ডিগ্রি। অর্থাৎ এই নিরক্ষরেখা প্রশান্ত মহাসাগরকে দুটো ভাগে ভাগ করেছে, একটা উত্তর প্রশান্ত মহাসাগর আর একটা হচ্ছে দক্ষিণ প্রশান্ত মহাসাগর, ঠিক আছে? আমি এখানে স্রোতগুলোকে বোঝাবো এবং তার সাথে সাথে এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে কিন্তু নাম্বারের পাশে আমি স্রোতগুলোর নাম লিখে দিব, ঠিক আছে? আচ্ছা, এই দক্ষিণ প্রশান্ত মহাসাগর, এই ক্ষেত্রে খেয়াল করো এই দক্ষিণে কি আছে? কুমেরু অঞ্চল। এই কুমেরু অঞ্চল বা দক্ষিণ প্রশান্ত মহাসাগরে কিন্তু পশ্চিমা বায়ু আছে। সেই পশ্চিমা বায়ুর জন্য স্রোতগুলো কি হয়? সমুদ্রের স্রোতগুলো পশ্চিম থেকে আস্তে আস্তে পূর্ব দিকে যেতে থাকে। তার ফলে এখানে কিন্তু একটা স্রোত তৈরি হয়, ঠিক আছে? পশ্চিমা বায়ুর জন্য পশ্চিম দিকে কোন দিকে যাচ্ছে? পূর্ব দিকে যাচ্ছে। এই যেতে যেতে এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। এইখানে আছে একটা অন্তরীপ, তার নাম হচ্ছে হর্ন অন্তরীপ। এই হর্ন অন্তরীপে কিন্তু এই স্রোতটা বাধাপ্রাপ্ত হয়, ঠিক আছে? তাহলে এটা একটা স্রোত, তাহলে এই স্রোতটার নাম দিব আমি 1 নম্বর, এবং 1 নম্বর মান হচ্ছে শীতল কুমেরু স্রোত। তাহলে 1 নম্বরে আমি কী নাম দিব? যে শীতল কুমেরু স্রোত। তাহলে শীতল কুমেরু স্রোত কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে, ওকে? তাহলে শীতল কুমেরু স্রোত। এই স্রোতটা কি হয়? যে দক্ষিণ আমেরিকার যে হর্ন অন্তরীপ আছে সেখানে বাধাপ্রাপ্ত হয়ে দুটো দিকে ভাগ হয়, ওকে? একটা ভাগ কি করে? এই সোজাসুজি চলে যায় কোথায় না, এদিকে আছে দেখো আটলান্টিক মহাসাগর, অর্থাৎ আটলান্টিক মহাসাগরে প্রবেশ করে। আর অপর স্রোতটা কি হয় বলো তো? এদিকে আছে পেরু, সেই পেরুর পাশ দিয়ে উত্তর দিকে কিন্তু যেতে থাকে, ঠিক আছে? এই উত্তর দিকে যেটা যেতে থাকে সেটার নাম দিব আমি 2 নম্বর। এই 2 নম্বর স্রোতটা কিন্তু হবে শীতল পেরু স্রোত বা হাম্বল স্রোত। তাহলে এটা আমি কি লিখবো? শীতল পেরু স্রোত বা হাম্বল স্রোত, শীতল হাম্বল স্রোত। তাহলে 2 নম্বর কি নাম লিখলাম না? শীতল হাম্বল স্রোত। এরপর কি হয় দেখো, যখন এই পেরু চিলি পার হয়ে যখন নিরক্ষরেখার কাছাকাছি আসবে তখন কিন্তু এই স্রোতটা আয়ন বায়ুর টানে পড়ে যাবে। অর্থাৎ আমরা এর আগের দিন বলেছিলাম যে এটা নিরক্ষরেখা, এই দিক থেকে একটা বায়ু আসে উত্তর পূর্ব আয়ন বায়ু, আর এই দিক থেকে একটা বায়ু আসে সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। এই দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর কিন্তু টানে পড়ে যাবে কোনটা না? এই 2 নম্বর স্রোতটা, মানে শীতল হাম্বল্ট বা শীতল পেরু স্রোত, ঠিক আছে? যখন এই স্রোতটা এই আয়ন বায়ু টানে পড়ে যাবে তখন কিন্তু নিরক্ষরেখাটা পার হয়ে উত্তর দিকে আর যেতে পারবে না। তখন কি হবে? নিরক্ষরেখার দক্ষিণ দিক দিয়েই পূর্ব দিক থেকে আস্তে আস্তে কী হবে না, পশ্চিম দিকে কিন্তু স্থানান্তরিত হতে থাকবে। তখন কিন্তু একটা স্রোত তৈরি। 2 নম্বর পর তাহলে কি এখানে 3 নম্বর স্রোতটা আমরা পাবো। এটা কি নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব দিক থেকে কোন দিকে আসবে না? পশ্চিম দিকে আসবে। পশ্চিম দিকে আস্তে আস্তে এইখানে যে স্থলভাগগুলো আছে সেখানে বাধাপ্রাপ্ত হবে। বাধাপ্রাপ্ত হয়ে এই স্রোতটা কিন্তু 3টা ভাগে ভাগ হবে, ঠিক আছে? কয়টা ভাগে ভাগ হবে? 3টা ভাগে। একটা চলে আসবে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল দিয়ে দক্ষিণ দিকে, ঠিক আছে? একটা চলে যাবে নিরক্ষরেখাটাকে পার হয়ে উত্তর দিকে, এবং আরেকটা স্রোত কী হবে? সোজাসুজি এইভাবে প্রবেশ করবে এবং এই দিকে আছে দেখো ভারত মহাসাগর, এখানে দেখো ভারত আছে, এই ভারত মহাসাগর কিন্তু একটা স্রোত প্রবেশ করবে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা 2 এর পরে 3 নম্বর নাম দিব এটা। 3 নম্বর যদি এই নামটা দিই, 3 নম্বরটা কী হলো? নিরক্ষরেখার দক্ষিণে আছে, পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে, দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর জন্য যাচ্ছে, এটার আমরা নাম দিব দক্ষিণ নিরক্ষীয় স্রোত। তাহলে কী দিব? দক্ষিণ নিরক্ষীয় স্রোত, ঠিক আছে? এই দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা কী হবে? অবশ্যই হবে উষ্ণ। আমি দেখো যেগুলো ব্ল্যাক পেন দিয়ে লিখছি সেগুলো সব শীতল স্রোত হবে, এবং যেগুলো রেড পেন দিয়ে লিখছি সেগুলো কিন্তু সব উষ্ণ স্রোত হবে, ওকে? তো এটা এরপর দেখো এই স্রোতটা এসে তাহলে কি এদিকে 3টা ভাগে ভাগ হলো। একটা কি অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল দিয়ে দক্ষিণ দিকে যাচ্ছে, ঠিক আছে? এটার নাম দেবো আমি 4 নম্বর। 4 নম্বর এটার নাম হবে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল দিয়ে দক্ষিণ দিকে যাচ্ছে,
তাই এই স্রোতটার নাম হচ্ছে পূর্ব অস্ট্রেলীয় স্রোত বা আরেকটা নাম হচ্ছে নিউ সাউথ ওয়েলস স্রোত। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কী নাম দেবো 4 নম্বরে? পূর্ব অস্ট্রেলীয় স্রোত। পূর্ব অস্ট্রেলীয় স্রোত। ঠিক আছে, এটা কি হবে? অবশ্যই কি হবে? উষ্ণ হবে। কেন উষ্ণ হবে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কি না দক্ষিণ নিরক্ষীয় স্রোতেরই শাখা। ঠিক আছে, অর্থাৎ দক্ষিণ প্রশান্ত মহাসাগরের যে স্রোতগুলো সেগুলো কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। ঠিক আছে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে কিন্তু একটা জায়ার এখানে সম্পূর্ণ করছে। ঠিক আছে, এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, যেহেতু শীতল স্রোত, আর আমি বারবার বলেছিলাম যে কোনো স্থলভাগের পাশ দিয়ে যদি শীতল স্রোত যায় তার পাশে কিন্তু বৃষ্টিপাত হয় না। যেহেতু শীতল স্রোতের মধ্যে জলীয় বাষ্প থাকে না, তাই জলীয় বাষ্প ঘনীভূতও হয় না, আর সেখানে ঝড় বৃষ্টি কিছুই হয় না, তাই কিন্তু তাই ওয়েদারটা কি থাকবে? শুষ্ক প্রকৃতির। তাই এখানে কিন্তু একটা মরুভূমি তৈরি হয়েছে, সেই মরুভূমিটার নাম কি দেখো? আটাকামা মরুভূমি। এবং এই আটাকামা মরুভূমি কিন্তু পৃথিবীর মধ্যে শুষ্কতম একটা মরুভূমির উদাহরণ। ঠিক আছে, তাহলে কি গেল না আটাকামা মরুভূমিটা তৈরি হলো কোন স্রোতের জন্য? 2 নম্বর স্রোতের জন্য। আর 2 নম্বর স্রোতটা কি আছে দেখো? শীতল হাম্বল স্রোত, বা এটাকে বলছে পেরু স্রোত। ঠিক আছে, হাম্বল স্রোতেরই অপর নাম কি? পেরু স্রোত। ঠিক আছে, তাহলে দক্ষিণ প্রশান্ত মহাসাগরটা কিন্তু ক্লিয়ার হলো। এরপর চলো উত্তর প্রশান্ত মহাসাগর। উত্তর প্রশান্ত মহাসাগর যখনই যাব তখন এদিকে কিন্তু একটা স্রোত তৈরি হয় নিরক্ষরেখার উত্তরে। উত্তর পূর্ব আয়নবায়ুর জন্য পূর্ব দিক থেকে একটা স্রোত কিন্তু পশ্চিম দিকে চলে যায়, এটার নাম দিব আমি 5 নম্বর। ঠিক আছে, এই 5 নম্বরে কি আছে? এই 5 নম্বরে কিন্তু আছে উত্তর নিরক্ষীয় স্রোত। 5-এ কি আছে? উত্তর নিরক্ষীয় স্রোত। ঠিক আছে, এবং সেটা কি প্রকৃতির হবে? উষ্ণ। তাই 5 নম্বরে আমি নাম দিলাম উত্তর নিরক্ষীয় স্রোত, উষ্ণ প্রকৃতির। ঠিক আছে, কোন বায়ুর জন্য যাচ্ছে? উত্তর পূর্ব আয়ন বায়ুর জন্য। কোন দিক থেকে যাচ্ছে? পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছে। ওকে, তাহলে উত্তর নিরক্ষীয় স্রোত। ওকে, এরপর দেখো কি হচ্ছে, এই দিকে যেই স্রোতটা যাচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত, আর এটা এই দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা যখন নিরক্ষরেখা পার হয়ে উপর দিকে যাচ্ছে তখন দুটো মিশে যায়। মিশে গিয়ে কী হয় বলতো? এর একটি শাখা, এটা কিন্তু জাপান, এখানে কি আছে? এটা জাপান। জাপানের পূর্ব উপকূল দিয়ে উত্তর দিকে যেতে থাকে। আর একটা শাখা এখান থেকে ভাগ হয়ে জাপানের পশ্চিম উপকূল দিয়ে কিন্তু উত্তর দিকে যেতে থাকে। মোট কথা উত্তর নিরক্ষীয় স্রোত আর দক্ষিণ নিরক্ষীয় স্রোত নিরক্ষরেখাটা পার হয়ে যখন দুটো মিশে যায়, মিশে গিয়ে আবার দুটো ভাগে ভাগ হয়। একটা কি জাপানের পূর্ব উপকূল দিয়ে যায়, আর একটা হচ্ছে জাপানের পশ্চিম উপকূল দিয়ে উত্তর দিয়ে কিন্তু যেতে থাকে। তো যেটা জাপানের হচ্ছে পূর্ব উপকূল দিয়ে যায় এটার নাম দিব আমি 6 নম্বর। আর 6 নম্বর সেই স্রোতটা কী হবে? জাপান স্রোত হবে। তাহলে 6 নম্বর স্রোতটা কী হবে? জাপান স্রোত হবে। মনে থাকবে, জাপান স্রোত, বা ইংলিশে এটাকে বলছে কুরোশীয় স্রোত। এই টার্মগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে, টার্মগুলো কিন্তু মনে রাখবে। তাহলে এটা কি হলো? জাপান স্রোত বা কুরোশীয় স্রোত। এটা কি প্রকৃতির হবে? অবশ্যই এটা উষ্ণ প্রকৃতির হবে। তাহলে এটা কিন্তু উষ্ণ প্রকৃতির হলো জাপান স্রোত বা কুরোশীয় স্রোত। আর এই জাপানের যেটা পশ্চিম উপকূল দিয়ে যাচ্ছে এটার নাম দিব আমি 7 নম্বর। এবং 7 নম্বর মানে কিন্তু মনে রাখবা সুসীমা স্রোত। 7 নম্বরটা কী হবে? সুসীমা স্রোত হবে। ওকে, সুসীমা স্রোত। এটা অবশ্যই কী হবে? উষ্ণ হবে। তাহলে 7 নম্বর যে স্রোতটা পেলাম সেটা হচ্ছে সুসীমা স্রোত। এরপর কী হচ্ছে? দুটো স্রোতই দেখো উত্তর এবং পূর্ব দিকে কিন্তু যাচ্ছে। যেতে যেতে এটা কী হবে? এই দুটো স্রোত কিন্তু আবার একসাথে মিলিত হবে। এইভাবে একসাথে মিলিত হয়ে কিন্তু এইভাবে যেতে থাকবে। ঠিক আছে, একসাথে মিলিত হয়ে কোন দিকে যাচ্ছে? এদিকে যাচ্ছে। যখনই একসাথে মিলিত হবে তখন কিন্তু এটাকে জাপান স্রোতই বলবে। ঠিক আছে, যখন একসাথে মিলিত হবে সেটাই কী বলবো আমরা? জাপান স্রোত বা কুরোশীয় স্রোত। ওকে, এই জাপান স্রোতটা যখন আরেকটু উত্তর দিকে যাবে এই সমস্ত জায়গা থেকে এটা কিন্তু পশ্চিমা বায়ুর টানে পড়ে যাবে, এবং পশ্চিমা বায়ু যখন টানে পড়ে যাবে তখন সেটা কী হবে বলো তো? উত্তর পশ্চিম দিকে কিন্তু উত্তর পশ্চিম মানে এই দিক থেকে উত্তর এবং পূর্ব দিকে যেতে থাকবে। ঠিক আছে, উত্তর পূর্ব দিকে যখন যেতে থাকবে তখন এটার নাম দিব আমি 8 নম্বর। ঠিক আছে, এবং 8 নম্বর মানে হচ্ছে উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত। উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত। আটলান্টিক মহাসাগরের ক্ষেত্রে ছিল না যে উত্তর আটলান্টিক স্রোত, সেম ডিরেকশন সেম নাম, শুধু পজিশন চেঞ্জ, তাই উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত। এটা হচ্ছে 8 নম্বর। এটা কি প্রকৃতির? এটা কিন্তু অবশ্যই উষ্ণ প্রকৃতির। ওকে, তাই এটা হবে উষ্ণ। এরপর কি হয়? এই স্রোতটা যখন আরও এদিকে আসবে এদিকে এসে দুটো শাখায় ভাগ হয়। একটা শাখা কী হয় বলো তো? একটা শাখা এইভাবে প্রবেশ করে, এখানে আছে আলাস্কা। ঠিক আছে, এটার নাম দিব আমি 9 নম্বর। আলাস্কার পাশ দিয়ে যখন যায় তখন সেটাকে বলবো আমি আলাস্কা স্রোত। তাহলে 9 নম্বর কী হবে? আলাস্কা স্রোত হবে। ওকে, আলাস্কা স্রোত। এটা কি হবে? অবশ্যই এটা হবে উষ্ণ। তাহলে আলাস্কা স্রোত উষ্ণ গেল। আচ্ছা, এরপরে এর একটি শাখা কিন্তু এদিকে আসবে। এর আগে বলে দিচ্ছি, তাহলে এই উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত এর জন্য কিন্তু এই টোটাল উপকূলটা, ঠিক আছে, এটা কি কানাডা, কানাডার এদিকে আলাস্কা আছে,
এই টোটাল উপকূলটা কিন্তু শীতল প্রকৃতি থাকার কথা, কিন্তু এই উষ্ণ স্রোতের জন্য এইখানকার ওয়েদারটা কিন্তু সারা বছর নাতিশীতোষ্ণ প্রকৃতির থাকে এবং এখানকার জল কিন্তু জমে বরফে পরিণত হয় না এই উষ্ণ স্রোতটার জন্য। তার ফলে এই অঞ্চল অন্যান্য দেশের সাথে কিন্তু অনায়াসেই সমুদ্র বন্দরের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করতে পারে। তাহলে এই জায়গাটা কিসের জন্য উষ্ণ প্রকৃতির থাকে বা নাতিশীতোষ্ণ প্রকৃতির থাকে, কোন স্রোতের জন্য? সেটা হচ্ছে 8 নম্বর স্রোত বা 9 নম্বর স্রোত। 8 নম্বর স্রোতটাই কী আছে দেখো, উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত উষ্ণ, আর 9 কী আছে, আলাস্কার স্রোত, এটা কিন্তু উষ্ণ। ওকে, এরপর দেখো এই স্রোতের আরেকটি শাখা কি করে, এই স্রোতের আরেকটি শাখা এইভাবে নিচের দিকে কিন্তু আসতে থাকে, ঠিক আছে, নিচের দিকে আসতে থাকে এবং এখানে আছে ক্যালিফোর্নিয়া প্রদেশ আছে, উত্তর আমেরিকা বা আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া কিন্তু একটা প্রদেশ আছে, সেই প্রদেশের পাশ দিয়ে যখন এটা আসবে তখন সেটা কিন্তু নিচের দিকে আস্তে আস্তে আবার এই 5 নম্বর স্রোতের সাথে মিশে যাবে। আর 5 নম্বর স্রোত মানে কি, উত্তর নিরক্ষীয় স্রোত। তো এটাকে আমি নাম দিব 10 নম্বর। ওকে, এটাকে কি নাম দিব, 10 নম্বর। এই 10 নম্বর স্রোতের নামটা আমি এখানে লিখছি। 10 নম্বর যে স্রোতটা সেটা হবে ক্যালিফোর্নিয়া স্রোত, ক্যালিফোর্নিয়া স্রোত। এবং এটা কি প্রকৃতির হবে, এটা কিন্তু হবে শীতল প্রকৃতির। ওকে, এইখানে একটা কোশ্চেন আছে দেখো, আগের যে আটলান্টিক মহাসাগর ছিল সেখানেও সেম ডিরেকশন ছিল, শীতল স্রোত ছিল, ওটা ছিল ক্যানারি স্রোত। আর এই ক্ষেত্রে যে স্রোতটা সেটা কিন্তু কি হবে, এই স্রোতটা হচ্ছে ক্যালিফোর্নিয়া স্রোত। যেহেতু ক্যালিফোর্নিয়ার পাশ দিয়ে যাচ্ছে তাই স্রোতটার নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া স্রোত। ক্লিয়ার? আচ্ছা, প্রশ্ন হচ্ছে ক্যালিফোর্নিয়া স্রোতটা শীতল হলো কেন? তাহলে উষ্ণ স্রোতটাই তো নিচের দিকে আসলো, তাই না? তাহলে উষ্ণ থাকার কথা ছিল, বাট এখানকার জলের গভীরতা অনেকটাই বেশি, তার ফলে কী হয় বলতে, এখানে আপ ওয়েলিং হয়, মানে নিচের ঠান্ডা জলটা উপর দিকে উঠে আসে আর উপর উষ্ণ জলটা নিচের দিকে চলে যায়। তার ফলে ওভারঅল এই জায়গাটার জলের স্রোত কিন্তু তুলনামূলকভাবে কি শীতল প্রকৃতির হয়ে যায়। ওই জন্য এই স্রোতটা কী হবে, শীতল ক্যালিফোর্নিয়া স্রোত। আর একটু আগে বলেছি বা বারবার বলেছি, যেখান দিয়ে শীতল স্রোত যাবে তার পাশেই কোনো না কোনো মরুভূমি তৈরি হবে। এখানে দেখো তাই এই উত্তর আমেরিকার ক্ষেত্রে এখানে মোজাব আর হচ্ছে সোনোরান দুটো মরুভূমি তৈরি হয়েছে। কোন স্রোতের জন্য? এই 10 নম্বর স্রোতের জন্য। আর 10 নম্বর স্রোতটা কী আছে, ক্যালিফোর্নিয়া স্রোত। ঠিক আছে, তাহলে এই ক্যালিফোর্নিয়া স্রোতের জন্য কিন্তু মোজেব এবং সোনোরান মরুভূমি তৈরি হয়েছে। কোথায় না, উত্তর আমেরিকা বা আমেরিকা যুক্তরাষ্ট্রের ওইদিকে। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখো একটা জিনিস, তাহলে এই ক্ষেত্রে যে চক্রাকার আবর্ত হলো এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে হলো। ঠিক আছে, তার মানে উত্তর প্রশান্ত মহাসাগর যে স্রোতগুলো সেগুলো কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরে, আর দক্ষিণ প্রশান্ত মহাসাগর স্রোতগুলো দেখো ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে। ওকে, আরেকটা জিনিস, আটলান্টিক মহাসাগরের ক্ষেত্রে কিন্তু সেম জিনিস দেখবে আগের ভিডিওটাতে, উত্তর আটলান্টিকের স্রোতগুলো কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরতো আর দক্ষিণ আটলান্টিকে কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতো। ওকে, আচ্ছা, এই ক্ষেত্রে তাহলে কয়টা স্রোত হলো, 10টা স্রোত হলো। এরপর দেখো দেখো উপর দিকে দেখো, এটা হচ্ছে বেরিন পোলানি। তো এই দিক থেকে একটা স্রোত পশ্চিমা বায়ুর জন্য কিন্তু পূর্ব দিকে যেতে থাকে। তো এখানে বাধাপ্রাপ্ত হয়ে একটা এর অংশ কী করে, এই প্রশান্ত মহাসাগরে প্রবেশ করে। যেহেতু বেরিন প্রণালীর মধ্য দিয়ে প্রবেশ করে তাই এটাকে প্রথমে নাম দিব আমি 11 নম্বর। এবং 11 নম্বর মানে 11 নম্বর নামটা আমি এখানে লিখছি বেরিং স্রোত। ঠিক আছে, 11 নম্বর কী হবে, বেরিং স্রোত হবে। ওকে, বেরিং স্রোত হলো। ওকে, এবং এটা কি প্রকৃতির হবে, শীতল। যেহেতু উত্তরে সুমেরু অঞ্চল থেকে আসছে তাই এটা হচ্ছে শীতল। আচ্ছা, বেরিং স্রোত যখন আরেকটু এদিকে এগিয়ে আসবে তখন এখানে কামচাটকা প্রণালী আছে বা কামচাটকা একটা জায়গার নাম আছে, সেই নাম অনুসারে এই স্রোতের নাম হয় 12 নম্বর আমি দিব কামচাটকা স্রোত। ওকে, তাহলে 12 নম্বর কি দিব, কামচাটকা স্রোত। ওকে, কামচাটকা স্রোত এটা কি প্রকৃতির হবে, অবশ্যই শীতল প্রকৃতির হবে এই কামচাটকা স্রোতটা। এই কামচাটকা স্রোতটা যখন আরেকটু এগিয়ে আসবে, জাপানের কাছাকাছি এগিয়ে আসবে, তখন এই উষ্ণ যে স্রোতটা ছিল জাপান স্রোত বা কুরুশীয় স্রোত, সে জাপান বা কুরুশীয় স্রোতের সাথে কিন্তু মিলে যাবে। তাহলে এটা 6 নম্বর ছিল, এইখানেও কিন্তু 6 নম্বরই থাকবে, এই পর্যন্ত কিন্তু 6 নম্বরই থাকবে। ওকে, তো এই জাপান স্রোতটা কি হয়, জাপান স্রোতের সাথে উপর থেকে যে স্রোতটা আসলো এইখানে এই স্রোতটার নাম হয়ে যায় ওয়াশীয় স্রোত। তাহলে এটার নাম আমি করে দেবো 13 নম্বর। ওকে, তাহলে 13 নম্বর এখানে কী লিখবো, আমি ওয়াশীয় স্রোত লিখব, ওয়াশীয় স্রোত, ওয়াশীয় স্রোত। এটা কি প্রকৃতির হবে, এটা কিন্তু অবশ্যই শীতল প্রকৃতির। ঠিক আছে, এটা কি প্রকৃতির, শীতল প্রকৃতির হলো ওয়াশীয় স্রোত। আবার বলছি তুমি দেখে নাও উপর দিক থেকে, তাহলে উপর দিক থেকে পশ্চিমে বায়ুর জন্য একটা বায়ু পূর্ব দিকে যাচ্ছিল একটা স্রোত, সেই স্রোতটা কী হয়, এখানে বাধাপ্রাপ্ত হয়ে কিছুটা অংশ ঢুকে যায় প্রশান্ত মহাসাগরে। যেহেতু এখানে বেরিং প্রণালী আছে, বেরিং প্রণালীর মধ্য দিয়ে যখন আসে তখন তার নাম হবে 11, এবং 11 নম্বর হচ্ছে বেরিং স্রোত শীতল প্রকৃতির। এটা যখন আরেকটু এগিয়ে আসবে, এখানে আছে কামচাটকা, সেটার নাম হয়ে যাবে 12, 12 মানে কি কামচাটকা স্রোত, এটাও কী হবে, শীতল প্রকৃতির হবে। এরপর এই স্রোতটা যখন আরও এগিয়ে আসবে,
এখানে আছে দেখবা ওকোটক্স, ওই ওকোটক্সের এখানে এটার নাম হয় 13 নম্বর। 13 নম্বর মানে হচ্ছে ওয়াশিও স্রোত। এই 13 নম্বর আর এদিকে 6 নম্বর যেটা ছিল জাপান স্রোত, এই দুটো মিলিত হবে কোথায়? জাপান উপকূলের, জাপানের এই জায়গাটাতে, ঠিক আছে, জাপানের এই উত্তর পূর্ব উপকূলটাতে, এবং এইখানে কিন্তু তৈরি হবে হিমপ্রাচীর, ঠিক আছে। তাহলে এখানে হিমপ্রাচীরটা কেন তৈরি হলো? 6 নম্বর হচ্ছে জাপান স্রোত আর ওইদিকে 13 নম্বর ছিল হচ্ছে ওয়াশিও স্রোত, দুটো স্রোতের পরস্পর মিলন হবে, ঠিক আছে, বা সংঘর্ষ হবে, সেই জায়গাটা কি তৈরি হবে? মানে উষ্ণ জল থাকবে আর শীতল জল থাকবে, তার ফলে শীতল স্রোতের সাথে যে হিমবাহগুলো বয়ে আসে সেগুলো এখানে গলে গিয়ে নুড়ি কাকর বালি জমে সেখানে কিন্তু মগ্নচড়া তৈরি হয় এবং সেখানে মাছের সমাগমও ঘটে। তার ফলে হচ্ছে জাপান উপকূল কিন্তু মাছ উৎপাদনে পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠতম স্থান অধিকার করেছে। দেখো এই জায়গাটা কিন্তু ভালো করে মনে রাখবে। তাহলে এই জায়গাটাতে কি দুটো স্রোত এসে পরস্পর মিলিত হয়। উপর দিক থেকে যেটা আসলো 13 নম্বর, 13 নম্বর মানে হচ্ছে তোমার হচ্ছে দেখো ওয়াশিও স্রোত, আর নিচ থেকে ছিল 6 নম্বর, 6 নম্বর মানে হচ্ছে জাপান স্রোত। এই দুটো স্রোতের কিন্তু সেখানে মুখোমুখি মিলন হয়, তার ফলে উষ্ণ স্রোত একটা, শীতল স্রোত একটা। আর উষ্ণ স্রোতের মধ্যে কি থাকে? জলীয় বাষ্প। আর শীতল স্রোতে কিন্তু জলীয় বাষ্প থাকে না। তাহলে উষ্ণ স্রোতের জলীয় বাষ্প যখন শীতল স্রোতের সংস্পর্শে আসবে তখন সেটা কিন্তু ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হবে এবং এখানে কিন্তু ঘন কুয়াশা তৈরি করে। তাই জাপানের এই উপকূলটাতে কিন্তু সারা বছর ঘন কুয়াশা থাকে, তার সাথে সাথে কিন্তু ঝড় বৃষ্টিপাতও হয়ে থাকে। আর এইখানে কিন্তু মগ্নচড়া তৈরি হয়েছে, তার ফলে এখানে কিন্তু প্রচুর মাছের সমাগম হয়। তার জন্য কিন্তু জাপান কিন্তু মৎস্য উৎপাদনে একটা অগ্রণী স্থান অধিকার করে থাকে। আর তাছাড়াও পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মৎস্য উৎপাদক যদি অঞ্চলের কথা বলে সেটা কিন্তু হয় যে উত্তর এবং পশ্চিম প্রশান্ত মহাসাগর। উত্তর এবং পশ্চিম প্রশান্ত মহাসাগর মানে এই জায়গাটাতে। এটা কিন্তু একটা শর্ট প্রশ্ন যে পৃথিবীর বৃহত্তম মৎস্য উৎপাদক অঞ্চল কোনটা, তাহলে প্রশান্ত মহাসাগর হবে, বাট প্রশান্ত মহাসাগরের উত্তর আর এই সাইডটা হচ্ছে পশ্চিম, তাহলে উত্তর এবং পশ্চিমাঞ্চল হবে এর সঠিক উত্তর। আর তার মধ্যে কিন্তু এই জাপানের এই অংশটা পড়ে, ঠিক আছে। তাই জাপান কিন্তু মাছ উৎপাদনে একটা শ্রেষ্ঠ দেশ। এখানে কিন্তু এই গেল তোমাদের 13টা প্রধান প্রধান স্রোত। এই 13টা স্রোত পড়লেই তোমাদের যথেষ্ট, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। তোমাদের যদি প্রশ্ন ইজি হয় তাহলে প্রশ্ন দিবে একটা স্রোত বলে দিবে, বলবে যে এটা কোন মহাসাগরের স্রোত, এটা একটা খুবই ইজি প্রশ্ন। তারপর না হলে আরেকটা স্রোত দিয়ে দিবে, বলবে এটা উষ্ণ না শীতল, সেটা দিতে পারে। আচ্ছা, এর থেকে যদি একটু হার্ড করতে চাই তাহলে কীরকম প্রশ্ন আসবে? ওই স্রোতের কাজটা দিবে, ওই স্রোতটা কার পাশ দিয়ে যাচ্ছে, সেখানকার জলবায়ুকে কি মডিফিকেশন করছে কিনা, মরুভূমি তৈরি করছে কিনা, এগুলো কিন্তু প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। ওকে, তো এই জিনিসগুলো এখানে খেয়াল করতে হবে। দেখো তোমাদের এই প্রশান্ত মহাসাগরের সাথে এল নিনো, লা নিনো এবং ওয়াকার সার্কুলেশন এই বিষয়টাও জড়িত আছে, সেই বিষয়টাকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো প্রশান্ত মহাসাগরের এই সাইডে কি থাকে সবসময় বলো তো? উচ্চচাপ। আর এই সাইডে জেনারেলি কী হয়? নিম্নচাপ, ঠিক আছে। তো এই সাইডে যখন উচ্চচাপ হয় আর এই সাইডে যখন নিম্নচাপ হয়, এদিককার জলরাশিগুলো আস্তে আস্তে বয়ে বয়ে এদিকে চলে আসবে, এখানে এসে কী হয়? উপর দিকে উঠে এখানে আবার বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাত হওয়ার পরে সেই জলীয় বাষ্পটাকে শুষ্ক হয়ে যায়, শুষ্ক হয়ে আকাশের উপর দিক দিয়ে আবার পূর্ব দিকে যায়, পূর্ব দিকে গিয়ে কিন্তু আবার এই অঞ্চল বরাবর নেমে আসে, নেমে আসার পরে আবার উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব আয়নবায়ুর জন্য এই স্রোতের আকারে কী হয়? আস্তে আস্তে ঠেলতে ঠেলতে পশ্চিম দিকে চলে আসে, এখানে এসে আবার উপর দিকে উঠে, উপর দিকে উঠে বৃষ্টিপাত হয়, তার বায়ুটা জলীয় বাষ্পহীন হয়ে যায়, শুষ্ক হয়ে যায়, তখন সেটা আবার কোন দিকে যায়? পূর্ব দিকে যায়, পূর্ব দিকে গিয়ে কিন্তু আবার এই অঞ্চল বরাবর নেমে আসে, আবার সেই একই ঘটনা ঘটতে থাকে। তার ফলে দেখো একটা কোষ বা শেল তৈরি হয়, এটাকে বলা হয় ওয়াকার শেল বা ওয়াকার কোষ। এই ওয়াকার শেল বা ওয়াকার কোষের দুটি অবস্থা থাকে, একটা হচ্ছে সক্রিয় অবস্থা আর একটা হচ্ছে নিষ্ক্রিয় অবস্থা। আমি এই যে বললাম এই সাইড থাকে হচ্ছে উচ্চচাপ আর এই সাইড থাকে নিম্নচাপ, এই উচ্চচাপ যখন থাকবে এদিকে, এদিকে যখন নিম্নচাপ থাকবে তখন সেটাকে বলা হয় ওয়াকার সার্কুলেশনের সক্রিয় অবস্থা বা সতেজ অবস্থা। এরপরে কি হয়? এই দিক থেকে তাহলে ক্রমাগত কি জলরাশিগুলো আস্তে আস্তে এদিকে চলে আসতে থাকলো, তো এরকম আস্তে আস্তে 4 থেকে 5 বছর পরে কি হয়? এই দিককার জলরাশির তুলনায় এই দিককার জলরাশিটা একটু বেশি ফুলে যায়, বেশি উপরে উঠে যায়, মানে জলের তলের যে লেভেল, ঠিক আছে, এই সাইডটা একটু বেশি উপরে উঠে এই সাইডটা একটু বেশি নিচে থাকে, মানে এই দুটোর সাথে যখন ডিফারেন্সটা 2 সেন্টিমিটার হবে, মাত্র 2 সেন্টিমিটার, তাহলে এই দিকে জলরাশির উচ্চতা বেড়ে গেল 2 সেন্টিমিটার আর এদিকে কমে গেল, তখন কি হয়? জলের ধর্ম কি? জলের ধর্ম আমরা জানি যে সমোচ্চশীলতা বজায় রাখা, তখন কী হবে? এই দিককার উষ্ণ জলটা কী হবে? ঠেলে 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 এদিকে চলে আসবে, তাহলে এদিককার বিপুল পরিমাণ উষ্ণ জলরাশি যখন এই পূর্ব উপকূলে চলে আসবে তখন ব্যাপারটা কী হবে? তখন এই সাইডের জলরাশির টোটালটা ওভারঅলটা কী হবে? উষ্ণ হয়ে গেল। উষ্ণ হয়ে গেল মানে কি? এই জায়গাটা কী হবে? নিম্নচাপ তৈরি হয়ে গেল। তাহলে এই সাইড যখন নিম্নচাপ হবে তখন কিন্তু এই যে 2 নম্বর যে স্রোতটা ছিল, কি বলছে? শীতল হাম্বল স্রোত বা পেরু স্রোত, এই স্রোতটা কিন্তু তখন দুর্বল হয়ে যায়, তখন বাধ্য হয়ে এখানকার জলরাশি উত্তর থেকে আস্তে আস্তে দক্ষিণ দিকে কিন্তু স্থানান্তরিত হয় বা দক্ষিণ দিকে যেতে থাকে স্রোত হিসাবে, ঠিক আছে। তাহলে এই পেরু স্রোতের বিপরীতে তখন দক্ষিণ দিকে একটা উষ্ণ স্রোত প্রবাহিত হয়, ঠিক
ঠিক আছে, এই ঘটনাটাকে আমরা কী বলবো, এল নিনো বলবো। আর এই অবস্থাটাকে কি বলবো, ওয়াকার সার্কুলেশনের নিস্তেজ অবস্থা। তাহলে ওয়াকার সার্কুলেশন নিস্তেজ অবস্থায় কি হয়, এদিকে উষ্ণ জলরাশি এদিকে চলে আসে, আর এদিকে পেরু স্রোতটা কি দুর্বল হয়ে যায়, নিচের দিকে কিন্তু একটা উষ্ণ জলের স্রোত যেতে থাকে। তার ফলে কী হয় বলতো, এই ঘটনাটাকে বলবো আমরা এল নিনো। ঠিক আছে, এটাকে কখনো কখনো এনসো বলা হয়, অর্থাৎ এল নিনো সাউদার্ন অসিলেশন, মানে এই দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ঘটনাটা ঘটছে, তাই এটাকে বলছে সাউদার্ন অসিলেশন। ওকে, বিষয়টা আমি আরও ক্লিয়ার করছি। তাহলে এই দিককার যখন উষ্ণ স্রোতটা, উষ্ণ জলরাশিগুলো দক্ষিণ দিকে যাবে, তখন এইখানকার ওয়েদারটা কী হবে, চেঞ্জ হবে। তাহলে এখানে তো জেনারেলি বৃষ্টিপাত হয় না, এখানে যেমন আটাকামা মরুভূমি তৈরি হয়েছে, কিন্তু যখনই উষ্ণ জলরাশি এখান দিয়ে চলে আসবে, তার উপরে তো বাতাসে জলীয় বাষ্প থাকবে, তখন সেগুলো ঘনীভূত হবে, ঘনীভূত হয়ে এই অঞ্চলে বৃষ্টিপাত হবে। তো এই অঞ্চলে যে বছর এল নিনো হয়, তখন এই অঞ্চলে এত পরিমাণে বৃষ্টিপাত হয়, এই আটাকামা মরুভূমিতেও কিন্তু গাছপালা জন্মে যায়। আবার এল নিনো পরিস্থিতি শেষ, আবার এখানে উচ্চচাপ, তখন কিন্তু আবার যেরকম মরুভূমি সেরকম মরুভূমিটাই হয়। ওকে, আর এই সাইডে কী হয়, যে বছর এল নিনো হয়, তাহলে এই সাইডে কী হলো, বৃষ্টিপাত হলো, এই সাইডে কি আর্দ্র হলো, আর এই সাইডে কিন্তু তখন বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়, তখন এই সাইডে তৈরি হয় কি খরা। খরা মানে এই সাইডে কিন্তু তখন স্বাভাবিক বৃষ্টিপাত অনেকটাই কম হয়। ওই জন্য দেখবে খবরে আমরা শুনতে পাই, যেই বছর এল নিনোর আবির্ভাব হয়, সেই বছর কিন্তু ভারতে বৃষ্টিপাতের পরিমাণ নর্মালের থেকে অনেকটাই কমে যায়। কেন কমে যায়, এদিকে তো তখন উচ্চচাপে হয়ে যায়, বা এদিকে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়, আর এই পার্টটাতে কী আছে, আমাদের ভারত আছে। ঠিক আছে, তাহলে এই গেল তোমাদের কি এল নিনো, তার সাথে সাথে লা নিনা, এবং তার সাথে সাথে ওয়াকার সার্কুলেশন। এই কয়টা জিনিস কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। ওকে, তো যারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলে, তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। এরপরে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবে।